ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা রাজ্য সরকারের। আমরা দেখেছি যে ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে। এবার ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। যে খবরে আমরা নজর রেখেছি, ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। ভোট পরবর্তী হিংসা নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসছে এবং তারা খতিয়ে দেখছে। এরই মাঝে ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। যে খবরে আমরা নজর রেখেছি, ভোট পরবর্তী হিংসা এবং সেই হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। রাজ্য সরকারের রিপোর্ট পেশ কলকাতা হাইকোর্টে। ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য সরকারের রিপোর্ট পেশ কলকাতা হাইকোর্টে। ভোট পরবর্তী হিংসা নিয়ে একের পর এক অভিযোগ এসছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। কেন্দ্রীয় প্রতিনিধি দল এসছে, তারা খতিয়ে দেখছে ভোট পরবর্তী হিংসার অভিযোগগুলো। এরই মাঝে ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। যে খবরে আমরা নজর রেখেছি, এই মুহূর্তে ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা রাজ্য সরকারের। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, হাইকোর্টে রিপোর্ট পেশ করল রাজ্য সরকার ভোট পরবর্তী হিংসা নিয়ে। এবং যে খবরগুলো বা যে অভিযোগগুলো বারবার এসছে যে ভোটের যেদিন ফলাফল ভোট গণনার সময় থেকেই কিন্তু হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয় এবং তারপরেও বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর উঠে আসে। এরই মাঝে ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। কেন্দ্রীয় প্রতিনিধি দল এসছে, তারা রাজ্যে এসছে এবং বিষয়গুলো খতিয়ে দেখছে। এরই মাঝে ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, দেখো, 2024 লোকসভা নির্বাচনের পরবর্তী অর্থাৎ ভোটের গণনার পরে যেভাবে একের পর এক হিংসা ঘটনা ঘটছে রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে, এবং সেই ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং সেই সময় বিচারপতি বিচারপতি হরিশ চন্দনের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছিল, যে ইতিমধ্যেই যে একাধিক যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এ বিষয়ে নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হয়েছিল। আরো একটা বিষয় হচ্ছে, বিচারপতি কৌশিক চন্দ্র যে অবকাশকালীন বেঞ্চ, গ্রীষ্মের অবকাশকালীন বেঞ্চ, সেই বেঞ্চে যখন মামলা শুনানি হয় সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে তারা জানিয়েছিল যে তারা একাধিক পদক্ষেপ গ্রহণ করলেও, অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যিনি আইনজীবী, তিনি অভিযোগ করেছিলেন যে শুধুমাত্র সন্দেশখালীতে যেখানে একাধিক অভিযোগ জমা পড়েছে তাই শুধু নয়, বিভিন্ন বিরোধীদের যারা কর্মী সমর্থক রয়েছে তাদের ঘর বাড়ি সেখানে ভাঙচুর করা হয়েছে, কর্মীদের মারধর করা হয়েছে। পুলিশের কাছে অভিযোগ করতে গেলে পুলিশ কিন্তু অভিযোগ দিচ্ছে না। যদিও বিচারপতি কৌশিক চন্দ্র সেই ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন যে রাজ্য পুলিশের যিনি ডিজি আছেন সেই ডিজির ইমেল আইডি সেটা দিতে হবে। সেই ইমেল আইডিতে সরাসরি যারা অভিযোগকারী তারা অভিযোগ সেখানে করতে পারবে। এবং যে স্পর্শকাতর অতি স্পর্শকাতর ঘটনা
যথাযথ বিশ্লেষণ করে পুলিশ যাতে পদক্ষেপ গ্রহণ করে সেটিও কিন্তু বিচারপতি কৌশিক চন্দ্র ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশের পাশাপাশি রাজ্যের কাছে যেমন রিপোর্ট তলব করা হয়েছিল এবং শুধু তাই নয়, যেখানে হিংসার মতো ঘটনা ঘটবে সেখানে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, যেহেতু আগামী 21শে জুন পর্যন্ত এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে, তাই কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ যৌথভাবে যারা যেখানে অশান্তির মতো ঘটনা ঘটবে সেখানে অবশ্যই তারা যৌথভাবে কাজ করবে এবং কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার কতটা পদক্ষেপ গ্রহণ করেছে, কতগুলো এফআইআর দায়ের করা হয়েছিল, সেই এফআইআর এর ভিত্তিতে রাজ্য পুলিশ প্রশাসন কি কি পদক্ষেপ গ্রহণ করেছে, এই যাবতীয় তথ্য মূলত আদালতের কাছে রিপোর্ট আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ্র ডিভিশন বেঞ্চ। সেই মোতাবেক আজকে রাজ্যের পক্ষ থেকে তারা রিপোর্ট জমা দিয়েছে। তবে যদিও কলকাতা হাইকোর্টের আজকে নিয়মিত শুনানির সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী মারা যাওয়ার কারণেই মূলত নট টু অ্যাটেন্ড হয়ে গেছে আজকে হয়তো শুনানি পর্ব হবে না, কারণ দুপুর 2টোর সময় এই ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলার শুনানি ছিল, কিন্তু যেহেতু হাইকোর্টের একজন আইনজীবী তিনি মারা গিয়েছেন সেই কারণে কিন্তু হাইকোর্টের নিয়মিত যে শুনানি আর সেই শুনানি হওয়ার সম্ভাবনা খুবই কম। একদমই সুষ্ঠু। অনেক ধন্যবাদ।